সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে আর কিছুদিন পরেই রোজা আসন্ন, আর রজব মাস শুরু হতে যাচ্ছে এবং প্রত্যেকটা জিনিসের যেরকম একটা প্রস্তুতি থাকে, ঠিক রোজারও কিন্তু একটি প্রস্তুতি থাকে। আমরা অনেক কিছু চিন্তা করি। ঠিক একই প্রসঙ্গে বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন, আমরা জানি যে আমাদের জনগোষ্ঠীর একটি বিশাল অংশ ডায়াবেটিসে ভুগছেন এবং তাদের এই সমন্বিত জীবনযাপনের সঙ্গে রোজা কিন্তু ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। প্রশ্ন আসে যে ডায়াবেটিক রোগীদের জন্য রোজা কতখানি জরুরি, কতখানি নিরাপদ, কিভাবে পালন করবেন, এই সময় তারা কী খাবেন, অনেকগুলো প্রশ্ন একই সঙ্গে মাথায় চলে আসে। সবগুলো জিনিসের এই প্রস্তুতি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই এবং এই রোজার এই প্রস্তুতির অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফরিদউদ্দিন, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অফ বাংলাদেশ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে স্যার। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ শাহজামাল খান, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ভাইস প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট এবং ডায়াবেটোলজিস্ট অফ বাংলাদেশ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি অনুষ্ঠানের শুরুতেই প্রফেসর ডাক্তার মোহাম্মদ শাহজামাল আপনার কাছে একটু আসি। যে প্রথমে শুরুতে বললাম যে আমাদের আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে নিরাপদে ডায়াবেটিক রোগীদের রোজা পালন নিয়ে আমরা আজকে প্রস্তুতি নিয়ে কথা বলছি। যে ডায়াবেটিক রোগীরা যারা রয়েছে তাদের মধ্যে একটা সংশয় চলে আসে এবং পরিবারের অন্যান্য সদস্যরাও তাদেরকে অনেক সময় বলেন যে আপনার তো ডায়াবেটিস, রোজা রাখতে পারবেন কি পারবেন না, নিজের মনের সংশয় আসে। একই দিকে আমাদের ধর্মীয় যে আচার বিধি রয়েছে তার একটি অনুশোচনা ভিতরে আসে যে আমি কি রোজা রাখতে পারবো কি না, রাখলেও আসলে কিভাবে আমি সেটি মেনটেন করব। আমি শুরুতে আপনার কাছে জানতে চাই যে ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে রোজা রাখা নিরাপদ কিনা। আপনি যে প্রশ্নটি রেখেছেন যে ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবেন কিনা, তো এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের কতগুলি জিনিস প্রথমে আমাদের চিন্তা করতে হয় যে একজন ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে কি পারবে না। তার জন্য আমরা একটা ডায়াবেটিস রোগীকে প্রথমে আমরা কিছু তার ফিজিক্যাল এক্সামিনেশন, তারপরে তার হিস্ট্রি, তারপরে তার সাথে তার ডায়াবেটিসের ডিউরেশন, কতদিনের ডায়াবেটিস তার কতটুকু কন্ট্রোলে আছে, তারপরে ডায়াবেটিসের সাথে অন্যান্য কোনো ডিজিজ আছে কিনা, তার কিডনি সমস্যা আছে কিনা, তারপরে রোজার যেটা স্থায়িত্বকাল, যে আমরা যেই সময় রোজা রাখতেছি ওই সময় সে কতক্ষণ সে ফাস্টিং থাকবে, কতক্ষণ তার যে ফাস্টিং আওয়ারটা সে কতক্ষণ যাবৎ ফাস্টিং থাকতেছে, তারপরে আপনার যেই যে রোজা রাখতেছে তার সুগার কমে গেলে, তার ব্লাড সুগার কমে গেলে তার সে বুঝতে পারে কিনা, অথবা তার প্রিভিয়াসলি তার এরকম ব্লাড সুগার কীরকম কমে যাচ্ছে তার ইতিহাস জানতে হবে। তো এই ধরনের অনেকগুলি জিনিস আছে, এই জিনিসগুলোকে আমরা একসাথে নিয়ে ডায়াবেটিস রোগীকে আমরা একটা স্কোরিং করি, সেটাকে বলে রিস্ক স্ট্র্যাটিফিকেশন স্কোর। তো স্কোরিং হিসাবে আমরা এটাকে 3 ভাগে ভাগ করি, যে আপনার যাদের মাইল্ড স্কোর থাকে এবং মডারেট স্কোর থাকে এই রোগীরা নিরাপদে রোজা রাখতে পারে, আর যাদের হাই স্কোর থাকে তাদের জন্য মেডিকেলে আমরা তাদেরকে মেডিকেল সাইড থেকে আমরা তাদেরকে রোজা রাখতে নিষেধ করি। তো যাদের মাইল্ড স্কোর থাকে, যেমন 0 to 3 যাদের স্কোরিং থাকে মাইল্ড স্কোর, তাদের ক্ষেত্রে মেডিকেল সাইড থেকেও রোজা রাখতে বাধা নেই, প্লাস ধর্মীয় দিক থেকেও তাদের কোনো রোজা রাখতে বাধা নেই, এবং এটা মানে অবশ্যই তাদেরকে রোজা রাখতেই হবে। আর যেটা মডারেট স্কোর যাদের 3.5 থেকে 6 পর্যন্ত যেটা আমাদের স্কোরিং, তো মডারেট স্কোর যাদের থাকে তাদের ক্ষেত্রে মেডিকেল সাইড থেকে রোজা রাখতে হলে তাদেরকে আমাদের প্রপার ইভ্যালুয়েশন করতে হবে, রোজা রাখার সময় তাদেরকে মনিটরিং করতে হবে, সেই দৃষ্টিতে মনিটরিংয়ে রেখে তারা রোজা রাখতে পারবে এবং ধর্মীয় দৃষ্টি থেকেও তাদের কোনো বাধা নেই। আর কিন্তু যাদের হাই স্কোর, এটা আমি কি বললাম, তাদের ক্ষেত্রে মেডিকেল সাইড এবং ধর্মীয় সাইড দুই দিক থেকেই তাদের রোজা রাখতে নিষেধ আছে, তাদের কিছু কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজামাল। খুব সুন্দর করে আপনি একেবারেই প্রিসাইসলি বললেন যে আসলে কারা রাখতে পারবেন, কারা রাখতে পারবেন না। আমি আসতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন স্যার আপনার কাছে, যে আমরা জানি যে রজব একটি বরকতময় মাস এবং বলা যায় যে রমজানের প্রস্তুতির জন্য একটি চমৎকার একটি সময়। প্রতিটি জিনিসে যেরকম প্রস্তুতি রয়েছে, ডায়াবেটিক রোগীদের জন্য প্রস্তুতিটি আরও অত্যাবশ্যকীয়। এবং আসলে এই প্রস্তুতি স্যার যেটি বললেন যে যে স্কোরিং করা হয়, যা করা হয় সব কিছুর জন্য কিন্তু একজন ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন।
এবং উনি কিভাবে রোজা রাখবেন, তার ট্রায়াল কিভাবে প্রয়োজন। তো এই রজব মাসকে আসলে কিভাবে একটা ট্রায়াল মান্থ হিসেবে একজন ডায়াবেটিক রোগী এটাকে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ আপনাকে। যে আমরা একটু আগে আলাপ আলোচনা শুনেছি এবং আমাদের গবেষণা, দেশ বিদেশের গবেষণা এটা প্রমাণিত যে বেশিরভাগ টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট রোজা রাখতে পারবেন, রোজা রাখেনও। এমনকি করোনার সময় আমাদের স্টাডি যে মোর দেন 80% লোক সারা দুনিয়ায় রোজা রাখছে, ডায়াবেটিক রোগী, করোনা, তারপরে 80% লোক রোজা রাখছে। এই 22 সালেও আমাদের জরিপ ছিল, সেখানে মোর দেন 80% লোক ডায়াবেটিক রোজা রাখছে। তাহলে বেশিরভাগ ডায়াবেটিক রোগী টাইপ 2 আনকমপ্লিটেড রোজা রাখতে পারবেন, সেফলি, নিরাপদে রোজা রাখতে পারবেন। শর্ত যে তাদের পি রমজান একটা চেক আপ দরকার, প্রস্তুতি নিয়ে রোজা রাখা সহজ এবং নিরাপদ। কেন এই প্রস্তুতি? যে কোনো ভালো কাজ করতে গেলেই তো আমাদের প্রস্তুতি, হজের প্রস্তুতি, বিয়ার প্রস্তুতি, পরীক্ষার প্রস্তুতি, এটা ওই গুরুত্ব বুঝে সময় আমরা দেই প্রস্তুতির জন্য। তো রমজান একদিকে ফরজ, আরেক দিকে হচ্ছে রুগী, সে ঔষধ খাচ্ছে, সে ইনসুলিন দিচ্ছে, তো সব কিছু মিলাইয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে কেন এত আগে? আমরা রিলিজিয়াস হিস্ট্রি কোন থেকে আপনি বলছেন যে রজব মাস থেকে আল্লাহ রসুল বলছেন রমজানের প্রস্তুতি নেওয়া, সেটাকে সামনে রেখে আমি তো একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এসএডবি। এই এসএডবি কিন্তু রমজান মাসকে রমজান অ্যাওয়ারনেস মান্থ হিসাবে বাংলাদেশে ঘোষণা দেওয়া, এটা ঘোষিত, ওই গুরুত্বকে সামনে এনে যে মানুষ এটা রজব থেকেই প্রস্তুতি নেক রমজান পর্যন্ত। কেন? গবেষণা এটাও দেখা যে আমাদের বেশিরভাগ 80% ডায়াবেটিক রোগীরই সুগার কন্ট্রোল নাই। যে যারা রোজা রাখছেন, রাখতে যাচ্ছেন, আসতেছে, 80%-এরই নেই, এটা গবেষণা। তো যার হিমোগ্লোবিন A1C ঠিক নাই, প্রেশার ঠিক নাই, সুগার ঠিক নাই, কোলেস্ট্রল ঠিক নাই, এদেরকে তো প্রস্তুত করা দরকার। অনেকে আবার সিগারেট খাচ্ছেন, বিষের বাসি এটা আছে, যেটা সবই তার জন্য ক্ষতিকর। তো একটা ডায়াবেটিক রোগীর জন্য দেখেন হার্টের যত ঝুঁকি, মোটা হওয়া, প্রেশার হওয়া, সুগার হওয়া, কোলেস্ট্রল হওয়া এবং সিগারেট টানা, 5টা বড় ঝুঁকি সবই থাকে। কিন্তু আমাদের জন্য সুখবর হলো যে এই সব ঝুঁকিকে কিন্তু আমরা কমাইতে পারি। এবং রমজান হচ্ছে এমন একটা মাস যে মানে রিলিজিয়াস সেন্সিটিভিটির মাস। মানুষকে যখন আমরা বলি যে হ্যাঁ বাবা রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই, এগুলি ঠিক করে নিন, আপনার সুগার ঠিক নেই, প্রেশার ঠিক নেই, ঠিক করে নিন, সে কিন্তু অন্য সময়ের চাইতে এই সময় গুরুত্ব দিয়ে এটা ঠিক করে নেয়। তো এটা গ্রেট অপরচুনিটি যে দেশের 80% সুগার কন্ট্রোল নাই, তাকে যদি আমরা এই মানসিকতায় নিয়ে আসতে পারি, সামনে রোজা এগুলি কন্ট্রোল করেন, তাহলে 80%কে আমরা কন্ট্রোল করতে পারছি। এবং এটাও দেখা গেছে যে রমজানের আগে প্রস্তুতি নিয়ে রোজা রাখছে, যাদের আমাদের এডুকেশনের রমজান স্টাডি ছিল, সেখানে দেখানো যে যারা এইভাবে আগে এসে প্রস্তুতি নিয়ে রোজা রাখে, শিক্ষিত হয়, অন্য সময় অন্যের যে হাইপো যত পার্সেন্টেজ রমজানে সেটা কমে যায়, যেহেতু সে এডুকেটেড মোটিভেটেড লোক। এবং যারা এডুকেটেড মোটিভেটেড হয়ে আসলো, এদের রমজানের সুগার কন্ট্রোল ভালো, সবই ভালো থাকে। এমনকি পুষ রমজানও ওরা ভালো থাকে, যেহেতু একবার ট্রেনটা উঠে গেছে, এমন সে এই মানসিকতা, এই অ্যাটিচিউডে আগাচ্ছে। তো এই জিনিসগুলি কি আপনিও তো রাখতে হঠাৎ করে সম্ভব? আনকন্ট্রোল প্রেশার একদিনে সম্ভব, আনকন্ট্রোল সুগার একদিনে সম্ভব। ওটার জন্য সায়েন্টিফিক্যালি বলা হয় যে কমপক্ষে 2 থেকে 3 মাস আগের থেকে আসো, কন্ট্রোল করো, যাতে A1C যার বেশি আসে সেজন্য সাথে আসে। আমরা চাই যে সুগার কন্ট্রোল, রমজানেও সুগার কন্ট্রোল, রমজানেও কন্ট্রোল। তো রমজানের কন্ট্রোল মানে কি, তার A1C যেন সাথে থাকে, তার জন্য প্রেশার ভালো থাকে, তার জন্য কোলেস্ট্রল ভালো থাকে। এবং রমজানের উসিলায় উনি যদি এটা ছেড়ে দেন, এটা তো তার জন্য এটা প্লাস পয়েন্ট। সেকেন্ড হচ্ছে টেকনিক্যাল পয়েন্ট, যে বাংলাদেশে প্রায় 1.5 কোটি লোক ডায়াবেটিক। তো বাচ্চা কাচ্চা যারা পারবেন এদেরকে বাদ দিলেও আমরা প্রায় 1 কোটি লোক তো রোজা রাখেন অবশ্যই। তা আমরা এখন ডায়াবেটোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট সব মিলেও তো 500 হবে না। তো 500 লোকের আপনারাও যদি মানে যারা নন ডায়াবেটোলজিস্ট আসেন চেষ্টা করেন, 1 কোটি লোককে 15 দিনে সহরাতের পর সম্ভব? তা টেকনিক্যাল কারণেই আমাদের আগে আসা উচিত, যাতে সবাইকে আমরা হেল্প করতে পারি। এটা খুবই সুন্দর একটি আসলে
ইনসাইটটি আপনি প্রকাশ হ্যাঁ, করেছেন। তাহলে আমাদের টেকনিক্যাল কারণ, সায়েন্টিফিক কারণ, সব কারণেই 2 থেকে 3 মাস আগের থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে রোজার প্রস্তুতি নিন। এই প্রস্তুতি নিয়ে রোজা রাখা সহজ এবং নিরাপদ। একেবারে, খুবই অসংখ্য ধন্যবাদ স্যার। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজামাল খান আপনার কাছে একটু আসতে চাই যে আসলে এই প্রস্তুতিটি শুরুর যে আমরা উদ্বুদ্ধ করলেন স্যার, যে না অন্ততপক্ষে এই রজব মাসের শুরুতেই যদি কেউ ডাক্তারের কাছে যায় যে না আমি মনস্থির করেছি যে আমি রোজা রাখবো, আমাকে একটু ব্যবস্থা করে দেন, তাহলে এই শুরুটা আপনারা কিভাবে করে থাকেন? মানে তাকে কি কিছু ট্রায়াল রোজা রেখে দেখতে বলেন? ফরজ রোজা যখন শুরু হয় তখন তো রোজা রাখলে হঠাৎ করে কোনো সমস্যা হয়ে গেলে তো রোজা ভাঙতে হয়, ভাঙা যাবে না। সেই জন্য আমাদেরকে অবশ্যই 2-3 মাস আগে যদি আসে তাহলে পেশেন্টকে আমাদের অ্যাসেসমেন্ট করে আমরা তাকে অবশ্যই 2-3টা নফল রোজা রাখতে দিই। নফল রোজায় আমরা তাকে যে তার যেভাবে এক্সারসাইজ করা দরকার, তার যেভাবে মেডিকেশন অ্যাডজাস্ট করা দরকার, সেভাবে আমরা তার ওষুধগুলোকে অ্যাডজাস্ট করে দিই, দিয়ে তাকে 2-3টা নফল রোজা রাখতে দিই। যেমন রোজার আগে দিয়ে আমরা কিছু নফল রোজা আছে, তখন যদি ওই একসাথে নফল রোজার সাথে যদি সে 2-3টা নফল রোজা রেখে ট্রায়াল দেয়, যে এই ট্রায়ালে যদি সে উত্তীর্ণ হয়, কোনো সমস্যা দেখা না দেয়, তাহলে সে খুব মানে সুন্দরভাবে ইজিলি সে রমজানের রোজা রাখতে পারে। অসংখ্য দারুণ একটি কথা বলেছেন। আমি আরেকটা কথা স্যারের কাছে জানতে চাই, প্রফেসর ডক্টর ফরিদউদ্দিন, আমি যে কথা জানতে চাই, অনেকেই আসলে যে সমস্যাটি ভোগেন রোজা নিয়ে, যা তার ওষুধের প্রস্তুতি নিয়ে, অনেকে নিজে নিজে অনেকে অ্যাডজাস্ট করে নেন বা শুনে শুনে করে নেন, কিন্তু যারা ইনসুলিন পান বিশেষ করে, এটি নিয়ে একটা ধারণা রয়েছে যে আমি তো ইনসুলিন নেই, আমি বোধহয় রোজা রাখতে পারবো না। এই ওষুধের অ্যাডজাস্টমেন্টটি আপনারা আসলে কিভাবে করেন, শুরুটি কিভাবে করেন তার কন্ট্রোল? ধন্যবাদ আপনাকে। এখন এইসব রোগীরা সাধারণত হয় ট্যাবলেটে বা ইনসুলিন। তো যা ট্যাবলেটে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, ওষুধ অ্যাডজাস্ট করে সুগারটা কন্ট্রোল করো, কারণ সে তো ফলো আপে আসবেই। এই জন্যই সময়টা নেওয়া। যিনি ইনসুলিন নিচ্ছেন যদি কন্ট্রোল থাকেন তো ভালো, ফলো আপ ওইভাবেই। যদি কন্ট্রোল না হয় তাহলে কন্ট্রোলের জন্য ওষুধ অ্যাডজাস্ট করে দেওয়া। এবং এখানে আমরা বলে রাখি যে এখন আমাদের দেশে আলহামদুলিল্লাহ সব ধরনের ডায়াবেটিসের ওষুধ পাওয়া যায়। অনেকগুলি ট্যাবলেট আছে যেগুলি লেস হাইপোগ্লাইসিমিক, এটাও আমাদের মার্কেটে অ্যাভেলেবল। অনেকগুলি ইনসুলিন আছে যেটা আগে যে ঝামেলা ছিল যে দিয়ে আধা ঘন্টা বসে থাকো, এখন দিয়েই খাওয়া যায় সঙ্গে সঙ্গে। আগে যাদের হাইপো বেশি হইতো এখন কম হাইপোর ইনসুলিন মার্কেটে এসে গেছে। তো অ্যাডজাস্টমেন্টের এটাও কিন্তু একটা অংশ, যে আমি যদি ওই সময়টায় কম হাইপো হয় দিয়েই খাওয়া যায় এরকম ঔষধে অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আমার জন্য টেকনিক্যাল সুবিধা হয়ে গেল, হাইপোর বয়ও কমে গেল। এগুলির উদ্বোধনের জন্যই কিন্তু সবাই এগিয়ে আসা দরকার। এই যে জিনিসগুলি আগে আসলে বলাও যায়, তাকে কন্ট্রোলও করা যায়। যেটা আপনি বলছেন যে খুব ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ দিচ্ছেন, যে আমরা টেস্ট সব কিছুর টেস্ট করি, টেস্ট পরীক্ষা, টেস্ট অমুক। যদি টেস্ট রোজা রাখি, যে রজবে আমি 2-3টা রোজা রাখলাম, শবে বরাত উপলক্ষে 2-3টা রোজা রাখলাম, তাহলে আমার টেস্ট হয়ে গেল যে মূল জায়গায় যে আমি ধরা খাবো কিনা। একদম। যদি কোনো ঝামেলা হয় আগে আমি ঠিক করে ফেলতে পারলাম, ও এই ইনসুলিনে আপনার হাইপ হয়ে গেছে, ইনসুলিন কমাই দিন, ট্যাবলেটটা আপনার জন্য বেশি হয়ে যাচ্ছে, একটু কমাই দিন, আগে করে ফেলতে পারলাম টেস্ট। এই জন্য আমরা যে পোস্টার ছাপাইছি সারা দেশে যাবে এসএডবির পক্ষ থেকে, সেখানে দেখেন লেখা আছে যে রোজার আগে একাধিক নফল রোজা রেখে প্রস্তুতি নেওয়া হবে। এটা কিন্তু প্রস্তুতিরই একটা অংশ। প্রস্তুতির আরেকটা অংশ হচ্ছে, আমি সারা দেশবাসী আমাদের অনেক উলামায়ে কেরামরা দেখতেছেন যেনারা রজবের প্রথম শুক্রবারেই খুতবা দিবেন, যে আল্লাহ রসুল যেটা বলছেন যে আল্লাহ রজব এবং তারপর শাবান এদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছাও। তো আমাদের উলামায়ে কেরাম বেশ কিছুদিন থেকে আমাদের মানে প্ররোচনায় ওনারা প্রথম খুতবা থেকে কিন্তু বলেন যে যারা রোগী, বিশেষ করে ডায়াবেটিক রোগী, তারা তাদের ডাক্তারের সাথে পরামর্শ করে এখন থেকে প্রস্তুতি নেন। বহু উলামায়ে কেরাম আমরা দেখতেছেন, বহু দর্শকরা দেখতেছেন। আপনারা আপনাদের মানে ইমাম সাহেবদেরকে বলবেন যে রজবের প্রথম খুতবা যখন এটা দিবেই, এটা খুতবার অংশ, তখন যেন এই কথাটা বলেন। এবং আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সাহেবদেরকে আমরা এই জিনিসগুলি মোটিভেট করা, মসজিদ মিশনের ইমাম সাহেবদেরকে এইটাই মোটিভেট করা, এবং গত 2 বছর থেকে ওনারা মসজিদে এই কথাগুলি বলতেছেন। এবং এই পোস্টারটা আমাদের মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে যে রোজার প্রস্তুতি 1 কোটি মানুষের, 1-2 জন তো না রে ভাই, 1 কোটি মানুষের। এবং সহি সালামত রাখতে পারলে উনি ফরজ আদায় করতে পারলেন,
উনি জানলেন না ওই যেটা আপনি বলছেন, আমরা ইনসুলিন প্রসঙ্গে আসি। হ্যাঁ। নর্মালি আমাদের দেশের ইনসুলিন 2বার দেয় আমাদের দেশের লোকজন, মিক্স ইনসুলিনগুলি জি, সকালে দেন, রাত্রে রাত্রে দেন। দেন। ধরেন একটা এক্সাম্পল, উনি সকালবেলা 30 দেন, রাত্রে 20 দেন, তাতে ওনার সুগার কন্ট্রোল। উনি ভাবলেন আমার সুগার কন্ট্রোল, আমি যাবো কেন? একদমই তা আমাদের দেশের মানুষের কমন সেন্স কি, যে সকাল মানি সেহরি, রাত মানি তো হলো ইফতার। ইফতার। যে সকালটাই একটু আগেই গেছে সেহরি থেকে। তো উনি যদি এই মনে করে যে সকালের ইনসুলিনটা সেহরিতে নেন আর রাতে যে বিষ নিতেন এটা ইফতারে নেন, ওই 30 দেওয়ার পরে 11টা 12টার সময় উনি হাইপো হয়ে যাবে, উনি বেহুশ হয়ে যাবেন। এটাই হচ্ছে এডুকেশন। Right. অথচ এইটা যদি যেটা গাইডলাইন বলে যে না বেশি খাও বেশি ইনসুলিন, কম খাও কম ইনসুলিন। তা আমরা তো সারা রাতই খাই, তো বেশি ইনসুলিন কখন দেখা উচিত? ইফতারের ইফতারিতে, সময় কারণ দেওয়া এরপরে তো উচিত। খাওয়া দাওয়া শুরু হয়। এটা শুরু হলো। তো এই যে ইফতার মানে হচ্ছে খাওয়া শুরু, যেটা আমাদের নাস্তা, এটাও কিন্তু খাওয়া শুরু। তো আমাদের সকালে ইনসুলিনটা যদি আমি ইফতার, এখন নতুন ইনসুলিন আসছে, দিলাম দিয়ে খেয়ে ফেললাম, আমার দেন কোনো ঝামেলা নেই। জি জি। আগের ইনসুলিন যেগুলি ছিল সেগুলিও আপনি দিতে পারবেন, ইফতারের সময় দেন, দিয়ে কিছু ইফতার করে নামাজে যাবেন, একেবারে না খেয়ে আধা ঘন্টা অপেক্ষা নেই এখানে। যে ইনসুলিনই দেন আপনি, ওই ইনসুলিন দিয়ে ইফতার করে তারপর নামাজে যাবেন, ওটা রোজা অ্যাডজাস্ট হয়ে যায়। রাতে যে ইনসুলিন দিতেন সেটার হাফ বা 1/3 হচ্ছে সেহরিতে। সেহরিতে। তো সেই জায়গায় যদি আপনি সকালেরটা শেষ রাতে দেন, হুঁশ থাকবে? একেবারে। এই জন্যই দর্শক মণ্ডলী যারা দেখছেন, নিজেও এই জিনিসটা খেয়াল করবেন এবং অন্যদেরকেও বলবেন। এটা হচ্ছে আমাদের সকলের সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, যে একটা লোক যেন তার ফরজকে ফরজ হিসাবে সহি সালামত আদায় করতে নিরাপদে করতে পারে। নিরাপদে করতে পারে। ঠিক ট্যাবলেটটাও, যে লং অ্যাক্টিং ট্যাবলেট যেগুলি আমরা তো এখন একবার খাই, 2বার খাই মাত্র। লং অ্যাক্টিং ট্যাবলেট সকালে একবারই খাই। তো এই ট্যাবলেটটা যদি বুলে শেষ রাত্রে খান, একই তাহলে দশা তো হবে। সর্বনাশ। তাহলে খাবে কখন? ইফতারের ইফতারে। সময়। যে ইফতারের সময় আপনি পানি খাইলেন, ট্যাবলেট খাইলেন, পুরা ইফতার করে নামাজে যাবেন, আধা ঘন্টা অপেক্ষা করেন না, অন্য সময় আধা ঘন্টা, এখানে না। এটা হলো অ্যাডজাস্টমেন্ট, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, খুবই সিম্পল ছোট একটি আসলে তথ্য। কিন্তু কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যে একটু ভুলের মাসুল হচ্ছে যে উনি রোজাও রাখতে পারবেন না, বেহুশ হবেন, পুরা বাড়ির রোজাটা নিয়ে টানাটানি লাগবে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ যে এই সুযোগ দেওয়ার জন্য, যে এই কথাগুলি দেশবাসীকে আমরা, আমাদের রোগীকে, দেশবাসীকে, উলামায়ে কেরামদেরকে বলতে পারছি যে এটা আমাদের সকলেরই দায়িত্ব। একেবারে যথার্থ বলেছেন। এবং সেটি যদি ওলামা ইকরামদের সঙ্গে যদি ডাক্তারদের একটা সমন্বয় ঘটানো যায়, সেটি কিন্তু রোগীর জন্য আরো অনেক বেশি ধর্মী আলহামদুলিল্লাহ, আমরা তাই এবং চেষ্টা করছি। চিকিৎসক যে দুটি আমরা বিষয়ে cover করা এসএডবির মাধ্যমে গত 2 বছর থেকে ইসলামিক ফাউন্ডেশনের যেনারা ইমাম ট্রেনিংয়ে আসেন, তাদেরকে। ওদের ওই যে ইয়েতে, আমাদের সংসদ ভবনের সামনে ওদের অফিস আছে, সেখানে যে এই জিনিসগুলি বোঝানো একদম। এবং আমাদের যে লিফলেট আছে সেই লিফলেটটা দেওয়া, তাদেরকে দেয়া। যেটাকে ওনারা ডায়াবেটিসের স্বাস্থ্য বার্তা নামে ওদের সমস্ত ইমামদের কাছে খুবই পৌঁছায় দিয়েছেন। চমৎকার একটি আসলে ইনিশিয়েটিভ আমি এবং বলবো, এবং ঠিক একেবারেই একইভাবে মসজিদ level-এ। মিশনও, যে আমাদের মানে ইউনিভার্সিটির সামনেই তো কাটাবন মসজিদ মিশনের ওদের মাধ্যমে আমরা ওনাদের প্রায় কয়েক হাজার ইমাম এই সেম জিনিসই গত 2 বছর থেকে বলার চেষ্টা করছি, যে আপনারা বলেন তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজামাল খান, আপনার কাছে আসি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে রমজানের খাবার দাবার নিয়ে। বিশেষ করে আমি একটি জিনিস আসলে নোটিফাই করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দেশে কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য আলাদাভাবে কোনো ডাইনিংয়ের ব্যবস্থা নেই। একই সঙ্গে সবাই, একদম বৃদ্ধ থেকে শুরু করে ন্যূনতম কনিষ্ঠতম সদস্য মতো সবাই, এবং ডাইনিং টেবিলে সব ধরনের আইটেমই কিন্তু থেকে যায়। তাদের সামনে চকচক করছে একটি মিষ্টি, একটা মিষ্টি জাতীয় পণ্য, এটাকে, এই জিনিসটাকে এড়ানো সারাদিন রোজা রাখার পর খুব কঠিন। তো এই ক্ষেত্রে খাদ্যাভ্যাসের যে এই পরিবর্তনটি, এবং সেহরিতে কি খাবেন, ইফতারিতে কি খাবেন, ইফতারিতে অনেকে খেজুর দিয়ে ইফতার শুরু করতে চান, সেটি তার জন্য কতখানি নিরাপদ হবে। শরবত, এটি আমাদের একটা কালচারের একটি অংশ, এই সময় অনেকে শরবত খেয়ে ফেলেন। এর এত কিছুর পরেও কিভাবে নিরাপদ রোজা রাখা যাবে, নিয়ন্ত্রণে থাকবে কি ডায়াবেটিস? ধন্যবাদ। রোজা রাখতে হলে আমাদের 2টা খাবারই তো নিতে হয়, একটা হলো সেহরি আর একটা হলো ইফতার, তাই না? তো 2টা জিনিসই আমরা যখন সেহরি খাবো, এটা খেয়ে তো আমাদের রোজা রাখতে হবে। তো অনেকের আমাদের অভ্যাস আছে যে অনেকে আমরা রোজা মানে সেহরি খাই না, খেয়ে না, স্কিপ করে ঠিক আছে। আবার অনেকে আমরা যখন গ্রামে ছিলাম দেখছি মানে ভোর রাত 12টার দিকে উঠে বলে যে সেহরির সময় শেষ, ঠিক আছে। কিন্তু যারা রোজাদার ব্যক্তি, রোজা রাখবে, ডায়াবেটিক রোগী যারা, তাদের নিয়ম হলো তারা যখন সেহরি খাবে,
সেহরির একবারে শেষ সময় গিয়ে তারা সেহরি খাবে। প্রথম কথা হলো এটা, মানে একদম সবার শেষে। একবার সবার শেষে, আবার আজান দেওয়ার আগে অবশ্যই শেষ করবে। তো সেহরি খেতে হবে একবারে শেষ সময়ের দিকে। আর দ্বিতীয় কথা হলো সেহরিতে যেই খাবারগুলো থাকবে, যে খাবার আমরা খাবো, এই খাবারগুলি এমন খাবার হতে হবে যেটা আমাদের পেটে বেশিক্ষণ থাকে। সেজন্য সেহরিতে যে খাবারগুলো থাকবে সেখানে আমাদের যেগুলি জটিল শর্করা, যেগুলো প্রোটিন এবং ফ্যাট, এই 3 ধরনের খাবারই ওই সেহরির খাবারে থাকতে হবে। এবং এখানে তাকে পর্যাপ্ত খাবারই খেতে হবে, তার যেটা রিকোয়ার্ড অ্যামাউন্ট সেটা খেতে হবে। ওই অল্প একটু খেয়ে আমি সেহরি খাবার শেষ করলাম, এটা যেন না হয়। ঠিক আছে? তাহলে এইভাবে যদি আমরা খাই তাহলে আমরা ওই সেহরিতে যে খাবারটা খাবো এটা অনেকক্ষণ যাবত আমাদের যে খাবারগুলো আসলে থাকবে, মানে থাকবে। রাইট। আচ্ছা, এবার আসে ইফতারি বেলা। তো ইফতারিতে আমাদের সামনে তো বিভিন্ন ধরনের আইটেমই থাকে, তবে ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে যেগুলি সুগারি আইটেম, যেগুলি মিষ্টান্ন জিনিস, এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। বাদবাকি অন্যান্য খাবার সে খেতে পারবে, তো কিন্তু সুগারি আইটেমসটা তাকে অ্যাভয়েড করতে হবে। খেজুর 1-2টা খেতে পারবে, এটি কিন্তু আবেগের সাথে জড়িত। খেজুর 1-2টা খেতে পারবে। তারপর আমরা পেঁয়াজ, আমাদের কমন যেগুলো, হ্যাঁ, এগুলো 1-2টা খেতে পারবে, কোনো সমস্যা নাই। তারপরে কিছু ফলমূলও খেতে পারে, আর টক ফল তো অবশ্যই খেতে পারে, কোনো সমস্যা নেই। আর এখানে শরবতের পরিবর্তে যেটা আমরা মিষ্টি চিনি দিয়ে করে তৈরি করি, এখানে লেবুর শরবত খেতে পারে সে, যাতে মানে খুব নিরাপদে সে রোজা রাখতে পারে এইভাবে ইফতার করে। একটা প্রাইমারি ধারণা আপনি দিলেন। আমি স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন আপনার কাছে আসতে চাই একটু একটা বিষয় নিয়ে, যে এই রমজান বা রোজা রাখার সময় অনেকেই একটু আশঙ্কায় ভোগেন, আতঙ্কে ভোগেন, বিশেষ করে যখন বেলাটা বাড়তে থাকে, 4টা বাজে, তখন আমরা সাধারণ যারা নন ডায়াবেটিক তাদেরই একটা মোটামুটি হাহাকার লেগে যায় আর কি, যে বোধ হয় কেমন মাথাটা ঘোরাচ্ছে, ঝিমঝিম করছে, মনে ব্লাড সুগার কমে গেছে। কিন্তু সেক্ষেত্রে যারা ডায়াবেটিক রোগী, যারা নিয়মিত ইনসুলিন নেন অথবা ওষুধ খান, তাদের জন্য ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অনেকে সুগার মাপতে চান না, মনে করেন যে শরীর থেকে যদি রক্ত 1 ফোঁটা বের হয় তাহলে রোজা বোধ হয় তার গুরুত্ব হারায়। তো এই জায়গাটিতে ইনসুলিন নেওয়া এবং এই ব্লাড সুগার চেক করা, সেটি রোগীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটিকে আসলে করা সম্ভব? এখানে যে রোজা রাখে আমি সুগার টেস্ট করতে পারবো কিনা বা মনিটরিংটা কিভাবে হবে, এই যে যেটা বললেন আপনি, যে বিকাল হলে পরে এরকম খারাপ লাগে, এটি না লাগার জন্য কিন্তু যেটা আপনি বলছেন খুব ইম্পর্টেন্ট, ডায়েট। আমি শেষ রাতের আমার সেহরি কোনো সময় মিস করবো না, একেবারে শেষ রাতে এমন খাবার খাবো যেটা বেশি সময় থাকবে, বেশি সময় থাকে। এবং ডায়েটের ব্যাপার আরেকটা ছোটো জিনিস আপনাকে বলি, যে ডায়েট কিন্তু রমজানে কমানো হয় না। রমজানে একটা লোক যে ডায়াবেটিসের বইগুলা দেখছেন, 1200-1400 করা থাকে, ধরেন ফর এক্সাম্পল একটা লোক 1600 ক্যালোরি খেতেন, ওই 1600 ক্যালোরি বেরমজানে ওনাকে 5 থেকে 6 বার ভাগ করে দেওয়া ছিল। ওই সেম জিনিসই কিন্তু রমজানে এসে 3 বার করে দেওয়া। একটা হলো ইফতার, তারাবির নামাজ পড়ে এসে একবার অল্প, আর একটা হলো সেহরি। তো এই যে 3 বার করে দেওয়া, এই 3 বারই ওনাকে খেতে হবে, কোনোটাই মিস দেওয়া যাবে না। এবং আলহামদুলিল্লাহ আমাদের ডায়াবেটিক সব বইগুলিতে রমজানের চার্ট এখন দেয়া আছে। ইউনিভার্সিটির বইগুলিতে রমজানের চার্ট, ইউনিভার্সিটি আলাদা ডায়াবেটিক রোগীর রোজার খাওয়ার নামে আলাদা একটা লিফলেটই দেওয়া হয়। এবং এসএডবির মাধ্যমে আমরা সারা দেশের সমস্ত যারা এন্ডোক্রাইনোলজিস্ট প্র্যাকটিস করছেন, এদেরকে আমরা যে জিনিসগুলি দেই তার ভিতরে একটা হলো পোস্টার, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, আরেকটা হলো ডায়েটের লিফলেট, এটা যেন মানুষকে সে দেয়। আরেকটা আপনি জানেন যে রমজান প্রেসক্রিপশন, যেটা বাংলাদেশের জন্য অনবদ্য, যে পৃথিবীর কোথাও নেই, যেটা ইউনিভার্সিটি আমার মাধ্যমেই এটা শুরু হয় এবং আমার ছাত্ররা এখন এটা ফলো করছে, যেটাকে বলে রমজান প্রেসক্রিপশন। আজকে আমরা যা আলাপ করলাম তার সব সামারি কিন্তু রমজান প্রেসক্রিপশনে লেখা, যে একটা প্রস্তুতি কি হবে, হাইপো হলে কি করবে, খাওয়া কখন, মানে কি করবে, এই পুরা জিনিসের একটা সামারি দেওয়া। এবং ঔষধগুলিকে একেবারে স্পষ্ট এইভাবে লেখা, ইফতার, সন্ধ্যার, সেহরি, যে আমার ইনসুলিন ইফতারের নিয়ে কোন সময়, ও কি ইফতারের আগে ইনসুলিন নিয়ে নিবে? তা না, ইফতারের পানি খেয়ে, একেবারে স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া, ইফতারের পানি খেয়ে, পানি খাইলো বাস। অথবা ওষুধটা যেটা খালি পেটে খেতে হতো, ওইটা ওই ইফতারের পানি খাইলেন, ওই পানি দিয়ে ট্যাবলেট খেয়ে ফেললেন, তারপরে আপনি আপনার ইফতার করে যান। তাহলে ওই যে নিরাপদে ডায়াবেটিক রোজা পালনের জন্য যা প্রয়োজন, কি প্রয়োজন, প্রথম প্রয়োজন হলো মানুষকে উদ্বুদ্ধ করা, কালেকশন বলে এটাকে, কালেকশন। এই যে আজকে কিন্তু এটারই পার্ট, যে উদ্বুদ্ধ করা মানুষকে। সেকেন্ড পার্ট হলো সিলেকশন, যেটা আমার শাহজামাল বলছে, যে রোগী আগে আসলে পরে আমরা তার পুরা একটা থরো চেক করি, যেটা আপনি বলছেন, যেটা থরো ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড বায়োকেমিক্যাল। আমি বাইরের থেকে চকচক করছে, ক্রিয়েটিনিন 3 হয়ে রয়েছে, তাহলে ফিজিক্যাল, মেন্টাল এবং রোগী হিসাবে বায়োকেমিক্যাল ফিটনেস দরকার, এই 3টা।
হ্যাঁ, রুগী ফিট হইলেন, এডুকেশন মোটিভেশন, ওই যে যা আমরা আলাপ করছি এটা হয় চেম্বার এডুকেশন, নাহলে রুগীকে জড়ো করে একসাথে। রুগীকে জড়ো করে কথা বললে আমি সারা দেশের আমাদের যারা দেখছেন এন্ডোক্রাইনোলজিস্টরা রিকোয়েস্ট করব যে রমজানের আগের জন্য এই প্র্যাকটিসটা করেন, রুগীকে জড়ো করে এডুকেশন দেওয়া। প্রত্যেক মেডিকেল কলেজের আউটডোরে রুগী দেখতেছেন, সেখানে একটা দিন ঠিক করেন যে সপ্তাহে একদিন আমরা রমজান এডুকেশন। আমার শাহজামাল সাহেব তো দেন, ওনার এখানে ইউনিভার্সিটিতে দেওয়া, এখন সব মেডিকেল কলেজগুলিতে এই রেওয়াজ চালু হয়েছে পেশেন্ট এডুকেশন। একটা মানুষ যদি সরাসরি জেনে শুনে বুঝে আগায় তার জন্য সহজ হয়ে গেল। এরপরে কাজ কি? রমজান প্রেসক্রিপশন, যেখানে স্পেসিফিক সব দেওয়া, কখন রোজা ভেঙে ফেলবে, কখন কি করবে, কখন সুগার টেস্ট করবে, এই ইনস্ট্রাকশনগুলি দেওয়া। তাহলে আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে জানছি, দেশ বিদেশের উলামায়ে কেরাম, যেটা নিয়ে আমাদের যে একটা পোস্টার, মানে রমজানে সুগার টেস্ট করা, আলেমদের অভিমত, সারা দেশের এন্ডোক্রাইনোলজিদের ঘরে ঘরে এটা। এবং যে পোস্টারটা আপনি দেখলেন যে এখন যাবে, সেখানেও লেখা ইসলামী চিন্তাবিদদের মতে রোজা রেখে সুগার টেস্ট করা যায়, এতে রোজার কোনো ক্ষতি হয় না, ইনসুলিনও দেওয়া যাবে, ইনসুলিনও দেওয়া যায়। এই যে আপনি যেটা বললেন যে 5টার সময় আমার খারাপ লাগছে, ইফতার তো হবে সেই 5:30টার দিকে, তা আমি যদি এখন টেস্ট না করি, কারণ আমার তো বেশি সুগারের জন্য খারাপ লাগতে পারে, অন্য কারণেও খারাপ লাগতে পারে, হয়তো আমি হাইটে আসছি, ঘেমে গেছি, লবণ কমে গেছে তাই খারাপ লাগছে, সুগার কমে যেও হতে পারে। যদি খোদা না খাস্তা তার সুগার কমে যায়, উনি টের পাইলেন না, তো বেহুশ হয়ে যাবেন। উনি টেস্ট করে ফেললেন, না আলহামদুলিল্লাহ সুগার ভালো আছে, উনি কন্টিনিউ করলেন। যদি সুগার ওনার কমে যায়, যেটাকে আমরা হাইপো বলি, যে উনি এখন 3.5-এর কাছাকাছি এসে গেছেন, খারাপ লাগছে, তাহলে উনি ওনার রোজা ভেঙে ফেলবেন, পরে এটা কাজা করতে হবে। কারণ হাইপো মেডিকেল ইমার্জেন্সি, হাইপো ইজ এন মেডিকেল ইমার্জেন্সি, এবং ইমার্জেন্সির সময় এটা রোজার হুকুম থাকে না, রোজার হুকুম থাকে কারণে আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনেছি যে হাইপো মেডিকেল ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সির সময় আর রোজার হুকুম থাকে না, তখন যান বাঁচানো ফরজ। তাহলে উনি রোজা ভেঙে ফেলবেন, পরে এটা কাজা করবেন। তাহলে রোজা রেখেও সুগার টেস্ট করা যায়, রোজার কোনো ক্ষতি হয় না। এবং এইটার ফতোয়ার মূল কাউন্টার সই করা কিন্তু খতিব বাইতুল মুকাররম, আমাদের কাছে যে ফতোয়াটা আছে সেখানে খতিব সাহেবের সই করা, একদম এটা করা যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা সব যারা দর্শক নিজেরাও করবেন, নিজের বন্ধু বান্ধবদেরকে উদ্বুদ্ধ করবেন যে এটা করা যায়, এতে রোজার কোনো ক্ষতি হয় না। একেবারে শেষ পর্যায়ে লাইফ সেভিং। জি স্যার, শেষ পর্যায়ে জাস্ট আমি কয়েক সেকেন্ডে জানতে চাচ্ছি যে যারা এক্সারসাইজ করেন বা হাঁটেন, তারা আসলে কখন হাঁটবেন? মানে ডায়াবেটিস রোজা ছাড়া অন্য সময় তো আমরা সকালে বিকালে যে কোনো সময় হাঁটতে বলি, কিন্তু রোজার সময় তাকে হাঁটতে হবে। আমরা যারা তারাবির নামাজ পড়ি, 20 টাকা তারাবির নামাজ অর্ধেক এক্সারসাইজ হয়ে যায়, আর বাদ বাকি এরপরে সে ইফতারের পরে কিছুক্ষণ হাঁটতে পারে, অথবা এশার নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে সে 15-20 মিনিট হেঁটে দিল, কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন। এবং এটার সাথে যে আমরা আরেকটা, এই জন্য তাহলে আমরা বলতে পারি যে দিনের বেলা আমরা অতিরিক্ত পরিশ্রম করবো না, একদম এক্সারসাইজও না, এবং কোনো কারণে অন্য পরিশ্রম যেটা সেটা অতিরিক্ত করব না, এটা সন্ধ্যার পরে সবকিছু করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজামাল খান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আমাদের টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ, সার্ভেয়ারকেও ধন্যবাদ যেহেতু স্পন্সর, যে এই সুযোগ করে দেওয়ার জন্য, যে আলহামদুলিল্লাহ আমরা রমজানের প্রায় 2.5 মাস আগে এই কথাগুলি বলতে পারছি, যাতে এখন থেকেই আমরা ডায়াবেটিক রোগীরা প্রস্তুতিতে চলে যাব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আসলে নিরাপদে ডায়াবেটিক রোগীর রোজা পালনের জন্য যে প্রস্তুতিটি দরকার, সেটি কিন্তু আসলে একেবারে ঠিক রোজার আগের দিন থেকে শুরু করলে হবে না, অন্তত পক্ষে মাস 2 আগে। আমরা বলেছি যে রজব মাসকে ওনারা বলেছেন যে এটি কিন্তু প্রস্তুতির সবচেয়ে সুন্দর সময়। এই সময়ে তার যে ওষুধের প্রস্তুতি, খাবারের প্রস্তুতি, তার এক্সারসাইজের প্রস্তুতি, একই সঙ্গে কিছু নফল রোজা বা টেস্ট রোজা আমরা যেটা বলছেন স্যাররা, যেটার মাধ্যমে দেখে তার যে ফিটনেসটি সেটিকেও পরীক্ষা করা হয়। এবং প্রথমেই সবার আগে জরুরি হচ্ছে আপনার একজন এন্ডোক্রাইনোলজিস্টের সঙ্গে বা আপনার ডায়াবেটিস ডক্টরের সঙ্গে সবার আগে দেখা করা, যে আসলে আমি রমজান রোজা রাখতে চাচ্ছি, আমার প্রস্তুতি দরকার এবং কি করা প্রয়োজন। আসলে এই প্রস্তুতি যদি আমাদের সবার থাকে, তাহলে আমরা নিরাপদে নির্বিঘ্নে এই ফরজটি পালন করতে পারবো। রোজা আমাদের জন্য খুবই সুন্দর এবং সুমহান হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।